প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামে একটি মেয়ে ছিল। তার বয়স 16 থেকে 18-র মধ্যে। 16 থেকে 18-র মধ্যে বয়সী এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমীর দে। জুনির মা ছিল এবং ছোট্ট ভাই ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতেই বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের বাড়িতে না, জমিতে চাষ, বর্গা চাষি হিসাবে চাষাবাদ করত। জুনি এবং জুনির মা তারা দুজনই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা করত। আর জুনির ছোট ভাই লেখাপড়া করত। এভাবেই তাদের চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আর একজনের নাম এনামুল, আর একজনের নাম জায়েদ হাসান। 3জনই ছিল খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যে তরু ছিল হিন্দু এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কোনো একদিন জুনির আচরণে তার পরিবার অস্বাভাবিকতা খেয়াল করে এবং ওই রাতেই জুনির বাসার কাছে একটি মাঝারি সাইজের আম গাছের ডালে জুনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। জুনি কেন সুইসাইড করেছে এটা তার পরিবারের লোকরা জানতে পারেনি। হঠাৎ করে মেয়ের এরকম মৃত্যুতে জুনির বাবা সমীর দে উনি খুবই শোকে কাতর হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যে উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা তিনিও শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যে মারা যান। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা, বাবা, বোনের মৃত্যু, তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবার নিয়ে আলোচনা করত, যাহা কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুইসাইড করলো, ওর পিতা মাতাও শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখন বিরান পড়ে আছে, কেউ সেখানে যায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুইসাইড করলো।
জুনির সুইসাইডের 15 থেকে 20 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা। তো চলুন শুনে আসি কি ছিল সেই ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান তিনজনে যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসাথে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দু হোক আর মুসলিমদেরই হোক, তারা তিনজনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যার পরে এই তিন বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশে অবস্থিত। যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে, এবং শ্মশানের পাশ দিয়ে আর একটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে, এবং ব্রিজের ওই পাশে একটি বড় বট গাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। ওরা তিনজন যখন শ্মশানের কাছাকাছি এসে দূর থেকে দেখছিল, শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ মানে মৃত দেহকে সৎকার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজ খবর নেব কিনা, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না, থাক, চলে যাই। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে, বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল, তারা তিনজনই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল স্বাভাবিকভাবেই আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা, আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা, যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরো বেশ কিছুদিন আগে মারা গেছে, কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশান একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, কে ম্যাচ নিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরতে থাকে। বটগাছের যখন কাছাকাছি এই তিন বন্ধু এসেছে, তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে, সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা তিনজন চিন্তা করে এটা কে ঝুলছে। ওরা তিনজনের যেহেতু মোটামুটি সাহসী ছিল,
ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ওরা সেটা দেখে ভয় পায় না, ওরা চিন্তা করে কে ফাঁস দিয়ে ঝুলছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্ট ভাবে দেখতে পায় এই লাশটি আর কারো নয়, জুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, বলে, তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজনই ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার একটু আগেই তারা তাদের বাড়ির কাছে বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো, সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যে বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনির বাসার ওইখান থেকে কি একটা ছায়া মূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করলো জুনিদের বাড়ির ভেতর থেকে ওই ছায়া মূর্তিটা বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ির থেকেও দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো চলে গেল। প্রথম দিনকে তারা আসলে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওইটাকে ধরবো, ওটা কে ওই জুনির বাড়ির থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই তখনই আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল, তখনও আকাশে চাঁদের আলো ছিল, জ্যোৎস্না রাত। রাস্তাঘাট স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতেও তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকম ভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভেতর থেকে কোন একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ওই ছায়ামূর্তিটিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে
ছায়ামূর্তি ওরা অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি। জুনি তখন বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়, জুনি তো মরে গেছে, তার লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোত্থেকে আসলো। ওরা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা ওরা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান যে বাগানের মধ্যে জুনি হেঁটে মিলিয়ে যাচ্ছে। যে ঘটনাটি আমি জুনিভূত পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়িতে ফিরে যায়। এই ঘটনা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞেস করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয় ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা যখন জায়েদের বাড়িতে এনামুল যায়, তখন জায়েদের বাড়ি থেকে বলে তো তোমাদের বাড়িতে গেছে। দুজন পথে দেখা হয়, দেখা হয়ে বলতে থাকে, জানিস, এনামুল জায়েদকে বলছে, জানিস জায়েদ, আমি আজকে রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদও বলে, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নগুলো দেখার জন্যই তো, এই স্বপ্ন দেখার জন্য কি ঘটনা ঘটেছে তোকে বলার জন্য তো আমি ছুটতেছিলাম। বলে, কি ঘটনা? প্রথমে জায়েদ বলে যে আমি দেখি যে জুনি যেই গাছে সুইসাইড করেছিল, তরু সেই গাছের সেই ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে, আমি তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে, জানিস জায়েদ আর এনামুল, আমি আজকে রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেই গাছে আমার লাশ ঝুলছে। ওরা তিনজন বলে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন। জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল,
সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নেই, যে যার বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে, তরু কেন সুইসাইড করলো, রাত্রে কখন বেরোলো, কি হলো, কিছুই বুঝতে পারছি না, ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুইসাইড করলো কেন? জায়েদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্ন কেন দেখলো এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যে শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়িতে ফিরে যায়। তাদের সবারই মন খারাপ, প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে, বলে, এনামুল, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, সেই গাছে আমার লাশ ঝুলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা কিছু না, এটা এমনি কাকতালীয় ব্যাপার, এরকম চিন্তার কিছু নাই। কিন্তু চিন্তার তো আসলেই রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয়, তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয়, তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে, গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে, আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সকল সদস্য মারা গেছে, এই জন্য আমরা তিনজনই দায়ী। এনামুল বলে, তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারলো কিছুতেই জুনিকে সে বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে
যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছু করার মতলবে তাকে এখানে নিয়ে এসেছে ফাঁদ পেতে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে। কিন্তু সেই নিষেধটা জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলে, এমনকি পরিবারের কাউকে কিছু না বলেই জুনি ওই আম গাছের ডালে সুইসাইড করে, যার শোকে জুনির মা, বাবা এবং পরবর্তী তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তো বা চেষ্টা করলে ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু কাছের বন্ধু, ওরাও কি মনে করবে, এই জন্য আমি অতটা জোরালো পদক্ষেপ নেইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরা করেছে, আমি তো কিছু করিনি। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করে। সেই জিন এসে বলে যে এই তিনজন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের তিনজনকে আমি মেরে ফেলবো। অলরেডি দুইজনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারবো। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এই কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে, এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনিভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনিভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় এনামুলের। এনামুল একটা পাগলের মতো হয়ে যায়। সে যখনই বাসার থেকে বের হতো, যখনই কোনো মেয়েকে দেখতো, হোক সে শিশু, হোক সে
বয়স্ক নারী হোক সে কিশোরী যুবতী, প্রত্যেকের হাতে পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করত। বলতো, জুনি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও, জুনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো মহিলারা যখন এনামুলের এই ধরনের পাগলামি আচরণ দেখত, এনামুলকে দেখলেই তারা দৌড়ে পালিয়ে যেত। এবং এনামুলের কারণে রাস্তায় মহিলারা বের হতে ভয় পেত যে এনামুল পাগলের সাথে দেখা হলে সে একটু হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, হাউমাউ করবে। যার কারণে এনামুলকেও বাড়ির থেকে সহজে বাইরে বের হতে দিত না, আর বের হলেই এনামুল এই ঘটনা ঘটাত। কোনো একদিন দুপুরবেলা এনামুল পরিবারের সদস্যদের সাথে বাসার কাছে একটি পুকুরে গোসল করতে চায়। সবাই গোসল করে ফিরে আসলেও এনামুলকে আর দেখা যায় না। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও এনামুলকে পাওয়া যায় না। ওই সময় অন্যরা যারা পুকুরে গোসল করেছিল তাদেরকেও জিজ্ঞাসা করা হয়, তারাও বলে তারা এনামুলকে পুকুর থেকে উঠে আসতে দেখেনি। সবাই বুঝতে পারে পুকুরেই হয়তো বা এনামুলের লাশ রয়েছে। জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হলেও পুকুরের কোথাও এনামুলকে পাওয়া যায় না। এনামুলের মা বাবা আবার সেই কাউসার মোল্লার কাছে যায়। কাউসার মোল্লা জুনিভূতকে হাজির করে। জুনিভূত বলে, এনামুলকে আমি জীবিতও দেব না, মৃতও দেব না, ওকে আমি কি করেছি সেটাও বলবো না, এটাই ওর শাস্তি। এনামুলের মা বাবা খুব হাউমাউ করে কান্নাকাটি করে, বলে যে আমার ছেলের লাশটা অন্তত দাও, তাকে কবর দিই আমরা। এনামুলের মা বাবার কান্নাকাটি বারবার অনুনয় বিনয়ের কারণে অবশেষে জুনিভূত রাজি হয়। জুনিভূত বলে, আগামীকাল জোহরের আজানের পরেই তোমরা সবাই পুকুরে যাব, সেখানে আমি এনামুলের লাশকে ফেরত দেব, কিন্তু কেউ যেন পুকুরের আশেপাশে তখন না থাকে। জোহরের ঠিক আজানের পরেই তোমরা যাবে, তার আগে যেন পুকুরের আশেপাশে কেউ না থাকে। সত্যি পরের দিন জোহরের পর যখন এনামুলের পরিবার সেই পুকুরের কাছে যায়, দেখে ওর এনামুলের লাশ উপর হয়ে ভেসে রয়েছে। তার লাশটা যখন পুকুর থেকে উঠায় তখন মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগে এনামুল মারা গিয়েছে। তার শরীর তখনও গরম ছিল। এনামুলকে কবর দেয়া হয়। এর সাথেই শেষ হয়ে যায় জুনিভূতের প্রতিশোধ। এই ঘটনার আরো প্রায় 50 বছর পরে জুনিভূতের দেখা মেলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে, যেখানে এক গ্রাম্য ডাক্তার আলামিনের সাথে জুনিভূত দেখা করে। কিন্তু আলামিন ডাক্তারের কিছু ছোটখাটো ভুলের কারণে নেমে আসে তার করুণ পরিণতি। সেই ঘটনা আপনারা শুনেছেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে জুনিভূত যেই আম গাছে সুইসাইড করেছিল এবং তরু জায়েদ যেই গাছে
তাদের লাশ পাওয়া গেছিল সেই গাছটি এখনো রয়েছে আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে। গাছটি কিন্তু তেমন বড় হয়নি, কিন্তু মোটা হয়েছে। ওই গাছের কেউ ডাল ভাঙতে পারে না, কেউ পাতা ছিঁড়তে পারে না, এমনকি কেউ আমও পারে না। আম যেগুলো নিচে পড়ে সেগুলো মানুষ খায়। যেই ওই গাছের কেউ ডাল ভাঙে বা কোনো পাতা ছেড়ে, তারই কোনো না কোনো ক্ষতি হয় এবং সবাই বলে এটি জুনিভূতি করে। কাউসার মোল্লা এখনো জীবিত আছে। তার কাছে হাজির হয়ে জুনিভূত বলেছিল যে আমি এই গ্রামেই থাকবো, আমি কোথাও যাব না, এই আম গাছেই থাকবো। কেউ এই আম গাছের ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ক্ষতি করব। প্রিয় লিসেনার্স, আম গাছটি এখনো রয়েছে। অদ্ভুত রকমের একটি গল্প, যেন সিনেমার গল্পকেও হার মানায়। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এটি ছিল জুনিভূতের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ঘটনা শোনার অপেক্ষায় থাকবেন। খুব তাড়াতাড়ি আরেকটি ঘটনা আমরা আপলোড করব। আসসালামু আলাইকুম।